দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল চা MDH চানা মশলা আসল মশলা yes yes MDH আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে। সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং CPM করিয়েছে, এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবে। বলির পাঠা হতে হলো বলির পাঠা, কোথায় যাব আমরা? আপনার দলের দুর্নীতির দায় আপনার সরকার ছিল, আপনার সরকার আছে, আপনার শিক্ষামন্ত্রী জেলে আছে, আপনার প্রশাসনের একাধিক ব্যক্তি জেলে আছে, আপনার শিক্ষার আধিকারিকরা জেলে গিয়েছে, আপনার শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, আপনার বিভিন্ন তৃণমূল কংগ্রেস আপনার দল তার বিভিন্ন কর্মীরা যুক্ত রয়েছে কুন্তল ঘোষ থেকে একাধিক ব্যক্তির যে জড়িত থাকার ঘটনা তা আপনার দলে, আর আপনি দায় দিচ্ছেন বিজেপি CPM অন্যান্য দলকে। এইভাবে দায় ঝাড়ার চেষ্টা মানুষের চোখে ধরা পড়ছেন না বলে কি আপনি মনে করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছি, আজ প্রত্যেকটা ফোঁটা জল, প্রত্যেকটা কান্নার ফোঁটা যাই চাকরিহারাদের চোখে দেখা যাচ্ছে, তার দায় শুধুমাত্র 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 আপনার, আপনার দায়, আপনার প্রশাসনের দায়, এটা আপনার দায়। আপনি বুঝে নিন, আপনি আপনার দায়িত্ব বুঝে নিন। এক একজন ব্যক্তি যখন ভোট দিতে যায়, এক একজন ব্যক্তি যখন ভোটের মেশিনে গিয়ে আপনার দলকে ভোট দেয় সরকারে থাকার জন্য, সেই প্রত্যেক ব্যক্তির প্রতি আপনার দায়, বিজেপির নয়, CPM এর নয়, কংগ্রেসের নয়, আপনার দায়। আপনি বসে রয়েছেন একদম প্রশাসনের মাথায়, আর আপনার শিক্ষামন্ত্রী কোথায়? কোথায় ব্রাত্য বসু? কোথায় লুকিয়ে রয়েছেন ব্রাত্য বসু আজকের দিনে? কেন আপনি জবাব দিতে পারছেন না? কোথায় আপনি চুপটি করে বসে রয়েছেন? যে চাকরিহারারা রাস্তায় হাউ হাউ করে কাঁদছে, যাদের বাড়ির লোক আজ সর্বহারা হয়েছে, তাদেরকে চোখে চোখ রেখে উত্তর দেওয়ার সাহস আছে ব্রাত্য বসু? ব্রাত্য বসু, আপনি তো ভালো যাত্রা নাটক ইত্যাদি করেন, আমরা আপনার অনুরাগী। সেইভাবেই একটু নয় প্রেস কনফারেন্স করে দিতেন, সেইভাবেই নয় একটু দেখিয়ে দিতেন যে আপনার কষ্ট হয়েছে, সেইভাবেই নয় একটু বলে দিতেন যে আহারে অনেকের চাকরি চলে গেল, অনেকের বাড়ি উজাড় হয়ে গেল, আমাদের দলের একাংশের দুর্নীতির জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। আপনি তো পারেন এগুলো করতে, কেন করলেন না? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে কি চেয়ার ছাড়বেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি CPM কে দায় দিচ্ছেন। বিজেপি CPM সরকারে আছে, বিজেপি CPM এর কোন ব্যক্তি এই প্রশাসনে যুক্ত আছে? আপনার বোঝা উচিত মুখ্যমন্ত্রী, দায়িত্ব প্রশাসন কাকে বলে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার মানে কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাব আমরা? যখন হকের চাকরি, অনেক কষ্টের চাকরি, আপনাদের বোঝাতে পারবো না। ছেলে মেয়েকে আর বলবেন সরকারি পরীক্ষায় বসার জন্য? আমি বোঝাতে পারবো না। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। আমি অনেক খেটেছি, জীবনটা সারা জীবনের পরিশ্রম নীতি করেছে, তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এই চোখের জল, এই কান্না কেন দেখালাম, কেন শোনালাম?
তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখতে পাননি, এতক্ষণ হয়তো ব্যস্ত ছিলেন, এতক্ষণ হয়তো ওনার চোখে পড়েনি। যদি এবার চোখে পড়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখছেন না, তার কোনো সচিব, তার কোনো পরিচিত দেখছেন, তাহলে একটু ক্লিক করে পাঠিয়ে দিন লিঙ্কটা। তিনি দেখুন এই কান্নাটা, তার রাজ্যবাসীর কান্না, এই রাজ্যের নিজেকে যিনি অভিভাবক বলেন তিনি একটু দেখুন মুখ্যমন্ত্রী কি বলছেন, কার উপর দায় চাপাচ্ছেন। দেখুন, এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না। এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? বিজেপি টার্গেট করেছে, সিপিএম টার্গেট করেছে, তাই জন্য এদের চাকরি গেছে। বিজেপি সিপিএম গিয়ে আপনার শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির তলায় টাকার বস্তা রেখে এসেছিল, তাই জন্য এদের চাকরি গেছে। আপনার দলের একাধিক ব্যক্তি যারা জড়িত ছিল, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে কুন্তল ঘোষ, এরা বিজেপি আর সিপিএম করে। কাকে বোকা বানাচ্ছেন? মানুষ কি বোকা? মানুষ বোকা নয়, মানুষ ভোট বাক্সে দেখিয়ে দেয় আপনাদের এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং দায় ঝাড়ার চেষ্টার ফল। আজকের আমার প্রশ্ন, আজকের অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে আজকের আমার প্রশ্ন, আজকের অগ্নিবাণ আমি প্রশ্ন করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে যারা দায়ী তাদের জন্য। সুপ্রিমে থাপ্পড়, ব্যর্থতা ঢাকতে বিজেপিকে দোষারোপ, সিপিএমকে দোষারোপ। হ্যাঁ, সুপ্রিম কোর্টে সরাসরি বলা হয়েছে, থাপ্পড় দেওয়া হয়েছে যে প্রকার দুর্নীতি হয়েছে তা দেখা যায় না, অত্যন্ত নক্কারজনক দুর্নীতি বলা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রীতিমতো তিনি চমকে উঠেছেন এই দুর্নীতির, এই গোটা দুর্নীতি কতটা অবধি শিকড় নিচে গিয়েছে সেটা দেখে, এবং তার ফলে আপনি দায় ঝাড়ার চেষ্টা করছেন। প্রশ্ন করব, আমি যাব আলোচনায়, আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত থাকবেন আমার সঙ্গে, তাদের সঙ্গে আলোচনা করব এবং প্রশ্ন করব আমি যে দুর্নীতির দায় ঝেড়ে ফেলার এই ট্যাকটিক্স, এই পদ্ধতি, এটা কাজে দেবে। আমার সঙ্গে থাকবেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, সুভাষিস ভট্টাচার্য রয়েছেন কংগ্রেস মুখপাত্র, কাজী মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ, সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন আইনজীবী, লিখন দাস রয়েছেন চাকরিহারা। আমি লিখন দাসকে দিয়ে শুরু করব। আপনাদের চাকরি হারানোর দায় বিজেপি আর সিপিএম এর বলে আপনাদের মনে হয়? দাদা, আপনাদের চাকরি হারানোর দায় কোনো রাজনৈতিক দলের যারা এই মুহূর্তে ক্ষমতায় নেই, না আপনাদের চাকরি হারানোর দায় যারা কোটি কোটি টাকা খেয়ে দুর্নীতি করেছে এবং আপনাদের লাথি মেরে বলবো বাইরে ফেলে দিয়েছে, আপনাদের বাড়ি উজাড় করে দিয়েছে, আপনাদের সর্বস্ব হারাতে হয়েছে, যাদের জন্য তারা আজ দায় ঝাড়ছে। কি বলবেন? আমরা দুর্নীতির শিকার। আমি একটাই বলতে পারি, এই মুহূর্তে আমার আর বলার মতো ভাষা নেই আমার। আমরা দুর্নীতির শিকার হয়েছি। যা দুর্নীতি প্রমাণ হয়েছে, ভারতবর্ষের সব থেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে তদন্ত করে প্রমাণ করেছে যে একটা সংখ্যা দুর্নীতি হয়েছে। সেই সংখ্যাটা যদি দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে সেটা যদি বাদ দিয়ে বাদ বাকি যারা স্বচ্ছ, যাদের গায়ে কোনো কালির আঁচড় নেই, সেই সংখ্যাটাকে যদি টিকিয়ে রাখা যায়, সমগ্র শিক্ষা ব্যবস্থাটা বেঁচে ওঠে। তার জন্য আমরা প্রতিনিয়ত এই 1 বছর ধরে কুড়ে কুড়ে যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়েছি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যার হাত কাটি সে জানে তার যন্ত্রণাটা কতটা। আমার বলার মতো কিছু নেই। আমরা পরিস্থিতির শিকার, এই সিস্টেমের শিকার। আপনাদের জন্য কোনোভাবে আপনার মনে হচ্ছে এই রাজ্য প্রশাসন কিছু করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছেন আমি আপনাদের পাশে আছি, যারা আপনার চাকরি খেয়েছে তারা আপনার পাশে থাকতে পারবে? জানি না কি করবেন উনি তো অনেক কথাই বলেন। যদি তাই যদি হয়ে থাকে তাহলে আমরা হাইকোর্টে এই বিষয়টা মিটে যেত। উনি সেই ব্যবস্থা যদি ঠিকঠাক নিতেন তাহলে আমাদের এত দূরে আসতে হতো না, আর এই পরিস্থিতি আমাদের হতো না। আপনি জল খান, আপনি কথা বলতে অসুবিধা হচ্ছে, আপনার বাড়ির পরিবার আছে, আপনার মতো একাধিক ব্যক্তি রয়েছেন যারা চাকরি হারিয়ে আজ হাউ হাউ করে কাঁদছে। আমি এই মুহূর্তে আমার মনে ডুবে আছি। আমি কি করব, কোথায় যাব, কি করব আমি এখন ভেবে উঠতে পারছি না। আমি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি, পরিশ্রম করেছি, তার আমি ফল পেয়েছিলাম। একজন মানুষ সে বড় ছোট থেকে ভাবে যে আমি শিক্ষক হব, তাহলে সেই শিক্ষক হব এই স্বপ্নটা কি তার
অপরাধ। আমি সত্যি করে বলছি, আমার কোনো ভাষা নেই আপনাকে বলার মতো, আমার কোনো ভাষা নেই আপনাকে বোঝানোর মতো, কারণ আমি আপনার চাকরিও দিতে পারবো না। আপনাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, এই গোটা ঘটনাটাকে রাজনীতিকরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বিজেপি সিপিএম করেছে, এটা হচ্ছে। আর আমি একই সঙ্গে 11, 12 এবং 9, 10 দুটোতেই আমি কোয়ালিফাই করি, দুটোতেই চাকরি পাই। 11, 12 আমি চাকরি পেয়েছিলাম অনেক দূরে, সালগেরিয়া হাই স্কুল। সেখানে অনেক দূরে হওয়ার জন্য বাবা বাড়িতে অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। সেই চাকরি ছেড়ে দিয়ে এসে আমি নসিবপুর হাই স্কুলে জয়েন করি। প্রথম নসিবপুর স্কুল জয়েন করেছিলাম 9, 10-এ। ওখানে যখন আমি ডাক পেলাম 11, 12, তখন আমি ওখানে জয়েন করলাম। আবার বাবা খুব অসুস্থ হওয়ার জন্য আমি এখানে ওই চাকরি ছেড়ে এসে আমি এখানে এলাম। এবার আমি পুরো একদম নিঃস্ব, সাধারণ মানুষ যেমন একদম খেটে খাওয়া মানুষের মতো আমি সেই অবস্থায় এখন, এই অবস্থায় এখন আমি পৌঁছে গেছি। আমি আমার ব্যাংকে এই মুহূর্তে 20 লাখ টাকা লোন আছে, আমি HBL নিয়েছি। একজন মানুষ চাকরি করে 6 বছর, যেখানে চাকরি করলো, চাকরি করার পর তার পরিবার সেদিকে সে ধ্যান দেবে, সে এরপর তার কিভাবে তার পরিকল্পনাগুলো করে। আমি একদম নিটি বাড়ির ছেলে, একদম সাধারণ নিঃস্ব রিক্ত বাড়ির ছেলে। সেই জায়গা থেকে আমি খেটে পড়াশোনা করে আমি চাকরি পেয়েছিলাম। চাকরি পেয়ে একটা মানুষ ভাবে যে না, আমি আমার নতুন করে একটা অন্যরকমভাবে লাইফ লিড করবো। আমি প্রত্যেকটা মানুষ সে জানে, বোঝে, তো সেটা কি আমার অপরাধ? আমি চাকরি পেয়েছি স্বচ্ছভাবে, পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে, আমি যতগুলো যোগ্যতার মানদণ্ড থাকে সেই যোগ্যতার মানদণ্ড আমি অতিক্রম করে আমি চাকরিতে জয়েন করেছি। তারপর যদি এই অবস্থার মধ্যে আমাদের থাকতে হয়, আমার বলার মতো আর কিছু নেই। আমারও কোনো বলার ভাষা নেই আপনাকে। আমি আইনজীবীর কাছে যাব, আমি সুদীপ্ত দাশগুপ্তর কাছে যাব। সুদীপ্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সিপিএম এর দায়, তারা সব চাকরি খেয়ে নিয়েছে। এই মানুষগুলো জেনে কি করবেন যে বিজেপি সিপিএম এর দায়, কার দায়? এই রাজ্যের দুর্নীতির জন্য যাদের চাকরি হারিয়েছে তাদেরকে নিয়ে রাজনীতি করা, এদের কি হবে? এদের কি হতে চলেছে? দেখুন, উনি যদি প্রথম থেকে সদিচ্ছা দেখাতেন, রাজনীতি না করতেন, উনি সঠিক কথাই বলেছেন, তাহলে হয়তো হাইকোর্টেও আর সুপ্রিম কোর্ট অব্দি যেতেও হতো না ওনাদের, হাইকোর্টেই ব্যাপারটা মিটে যেত। কেন বলছি? হাইকোর্টের যে জাজমেন্ট আপনি দেখবেন প্রত্যেকটা জায়গাতে একদম পরিষ্কার করে বলা আছে যে এসএসসি বা বোর্ড বা রাজ্য সরকারের কোনো সদিচ্ছা ছিল না কারা যোগ্য তার তালিকা দেওয়ার। হাইকোর্টে প্রত্যেকটা জায়গায় বলে গেল, একটা বারের জন্য কিন্তু এসএসসি গিয়ে কোনো তালিকা দিল না। সুপ্রিম কোর্টে এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কতবার এসএসসি এক একটা তালিকা দিয়েছে, পরবর্তীকালে আবার চেঞ্জ করে বলেছে এইটা না এইটা, কিন্তু সেই তালিকা শুধুমাত্র কারা অযোগ্য। সুপ্রিম কোর্ট বারবার বলেছে আপনারা যোগ্যর তালিকাটা দিন। আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আপনি রেকমেন্ডেশন দিয়েছেন, আপনারা পরীক্ষা নিয়েছেন, আপনি আমাকে বলুন 15,000, 16,000, 20,000, 10,000 কারা যোগ্য, সেই যোগ্যের তালিকা দিন। সেই যোগ্যর তালিকা দেয়নি। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে আপনাকে বলছি, তার জাজমেন্টে পরিষ্কার বলেছে এসএসসি চেষ্টা করেছে এবং করেছে যাতে এই দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়, এবং এই ধামাচাপা দেওয়ার জন্যই আজকে পৃথকীকরণ করা যায়নি, এবং এসএসসির টার্গেটে ছিল দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়া, কোনোভাবে যাতে কোনো যোগ্য বাছাই করা যায় তার কোনো প্রচেষ্টা এসএসসি করেনি। আজকে মমতা ব্যানার্জি বলছেন বিজেপি করেছে, সিপিএম করেছে, জাজমেন্টও দিয়েছে সুপ্রিম কোর্ট, তার মানে ওকে সুপ্রিম কোর্ট বলছে বিজেপি বা সিপিএম, এটা তো একদম ফেস অফ দ্য রেকর্ড কন্টেম্প্ট। আর প্রেস কনফারেন্সেও মিথ্যে কথা বলছেন। আমি বিশ্বাস করি উনি মনে হয় জাজমেন্টটা সঠিকভাবে পড়েননি, বা ওনাকে যে বলেছে জাজমেন্টের ব্যাখ্যা করেননি। পরিষ্কার বলা আছে প্যারাগ্রাফ 45-এ যে যারা বেআইনিভাবে চিহ্নিত চাকরি তাদের বেতন ফেরত দিতে হবে, আর উনি বললেন কাউকে বেতন ফেরত দিতে হবে না। মানে এখন অ্যাটলিস্ট আপনাকে আমার দয়া করে অনুরোধ, এখন আর রাজনীতি করবেন না, সঠিক তথ্য দিন, বিভ্রান্ত করবেন না, এবং দ্রুত এই জাজমেন্ট মানুন, মেনে ব্যবস্থা নিন। আর এখনো সময় আছে, পারলে যোগ্যর তালিকাটা দিন, আর খেলা করবেন না। আমি এটা বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমার পাশে বসে যখন একজন চাকরিহারা চোখে জল নিয়ে বসে আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনাদের ব্যাপারে খুব চিন্তিত হয়ে বলেছেন, অনেকে তো ডিপ্রেশনে চলে গেছে, তাদের বিষয়ে আমার খুব চিন্তা। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। আমি শিক্ষক শিক্ষিকারা আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে।
কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক, একটাও কোনো ঘটনা ঘটুক। তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। কি দুর্ঘটনার কথা বলছেন মুখ্যমন্ত্রী? কোন দুর্ঘটনার কথা আপনি বলতে চাইছেন? আপনি ডিপ্রেশনের কথা বলছেন, অবসাদের কথা বলছেন। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করব যে আজ সবচেয়ে বেশি অবসাদগ্রস্ত আপনার কারণে, আপনার প্রশাসনের কারণে, ব্রাত্য বসু যিনি লুকিয়ে আছেন, যার মুখ দেখা যাচ্ছে না, তার কারণে আপনি অবসাদগ্রস্ত মুখ্যমন্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েছেন। উনি বলছেন কিছু অঘটন হয়ে গেলে ইত্যাদি। আমার লজ্জা লাগছে এগুলো শুনতে। এর কি প্রতিক্রিয়া দেবেন? উনি তো খুব চিন্তিত আপনাদের জন্য। শুনুন, এই প্রসঙ্গে বলে রাখি তাহলে, আমি একজন মানুষ যে খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছে, তারপর সে সংসার প্রতিপালনের জন্য তার যা যা করণীয় সেগুলো করার জন্য সে লোন নিয়েছে বা ঋণ নিয়েছে যেখান থেকে হোক, তারপর সে তার মনে হয় যে তা আবার 6 বছর চাকরি করার পর তাকে ওই জায়গায় তাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তাকে আবার তার যোগ্যতার মানদণ্ড পেরিয়ে আসতে হবে। আমরা কতবার যোগ্যতার মানদণ্ড পেরোবো? প্রতিটি স্তরে আমরা যোগ্যতার মানদণ্ড পেরিয়ে এসেছি। রিটিন টেস্ট হলো, একাডেমিক স্কোর, রিটিন টেস্টের নাম্বার এবং ভাইবার নাম্বার যোগ করে আমাদের প্যানেল প্রকাশ হলো। সেখানে আমাদের যা যা রেশিও মেনটেন করে আমাদের ডাকতে হয় সেই অতিক্রম করে আমরা এসছি এখানে। তারপরে কি হলো, কে চুরি করলো, তাহলে তাই যদি হয়ে থাকে, যে দোষী করেছে তাহলে আইন ব্যবস্থা তাই হোক। যে দোষী সিবিআই প্রমাণ করেছেন তাহলে তাদেরকেই দোষী সাব্যস্ত করে তাদেরকে বিচার ব্যবস্থায় রাখা হোক। আমি এটা সমগ্র বিচার ব্যবস্থার উপর বলছি, হাত জোড় করে বলছি, সকল বিচারপতিকেও বলছি, এখানে বিচারপতিদের আমি সম্মান জানিয়ে বলছি, যারা এখানে সিবিআই দ্বারা চিহ্নিত হয়েছে, আইডেন্টিফাইড হয়েছে, তাহলে তাদেরকে কেন আমাদের সঙ্গে গুলি দেওয়া হলো? এটা নিয়ে আইনজীবীর কাছে যাওয়া। আমার প্রশ্ন হচ্ছে, কাজী মাসুম আক্তার, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চিন্তিত, এনারা ডিপ্রেসড বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সিপিএম করেছে, বিজেপি সিপিএম এর কারণে সবার চাকরি গেছে। বিজেপি সিপিএম তখন ক্ষমতায় ছিল, বিজেপি সিপিএম এর তখন প্রশাসন ছিল। পার্থ চ্যাটার্জি বিজেপি করে নাকি কুন্তল ঘোষ সিপিএম করে? কিভাবে দায় ঝাড়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? দেখুন, আমি বিস্মিত হয়ে যাচ্ছি। হাইকোর্টের বিচারকগণ, সুপ্রিম কোর্টের বিচারকগণ যারা এই রায় দিয়েছেন, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা দেখে উঠে আর বসে। এটা দুটো প্রখ্যাত বিচারালয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে অবমাননা করা। লজিকে কথা হবে, জাস্টিস যে সিদ্ধান্ত দেবে, যে বিচার দেবে, সেটা যুক্তিসঙ্গত, তত্ত্বভিত্তিক, আইন ভিত্তিক, কোনো অ্যাডভোকেট ভিত্তিক হওয়ার কথা না। তার মানে বলা যাচ্ছে যে বিচারকদেরকে যখন তখন ছেলে খেলা করানো যায়, কোনো অ্যাডভোকেট মনে করলে তাকে উঠাতে পারে বা বসাতে পারে। এটা সুপ্রিম কোর্টকে অসম্মান। আর তিলোত্তমা যে মারা গিয়েছে, একটি মানুষ অত্যাচারিত হয়ে মারা গিয়েছে। আমি বলছি, তিলোত্তমার মতো এই মুহূর্তে যে খবর, 26,000 চাকরি প্রার্থী শুধু নয়, তাদের গোটা পরিবারকে হত্যা করা হয়েছে। কত? 26,000 পরিবার, তাদের বউ বাচ্চা, তাদের স্বামী বাচ্চা, তাদের বাবা মা। মায়ের ওষুধ কেনার পয়সাটা ওখানে ছিল। একটু আগে উনি বলছিলেন, আমার লিখন স্যার, আমি শিক্ষক, বুকে বাঁধে যে আমি তো লোন নিয়ে ঘরটা কিনেছিলাম, আমার তো সাশ্রয় ছিল, আমার তো ইনকামটা ঠিক হয়ে গিয়েছিল। এরপর ঘরটা কেড়ে নেওয়া হবে, নিলাম হয়ে যাবে, বাচ্চার দুধ কেনা বন্ধ হয়ে যাবে, বৃদ্ধ মায়ের ওষুধ কেনা বন্ধ হয়ে যাবে, গোটা পরিবার মারা যাবে। কে দায়ী? মাননীয় বলছেন ডিপ্রেশন। আমরা তো জানতাম এটা হবে। যখন চাল আর কাঁকর আলাদা করা যায়নি, যখন দেখতে পেয়েছি যে এবার সিট জ্বালিয়ে দেওয়া হয়েছে, হার্ড ডিস্ক পুড়িয়ে দেওয়া হয়েছে, লোপাট করা হয়েছে, তখনই তো ক্লিয়ার হয়ে গেছিল এতে ডিপ্রেশনটা। যারা করেছে, যারা এর জন্য দায়ী, তাদের ফাঁসি হবে না? 26,000 পরিবার, 26,000 শিক্ষক, তাদের মধ্যে যারা কাঁকর হলো কেন? তারা বলা হয়েছে তোরা কাঁকর হ, তবে তোরা চাকরি পাবি, তাই তো তারা টাকা দিয়েছে, ঘটি বাটি বিক্রি করে দিয়েছে, অন্যায় করেছে, কিন্তু দিয়েছে। এই পরিবেশ রাজ্যে তৈরি করা হয়েছে যে টাকা দাও, চাকরি দাও, এই পরিবেশ তৈরি করা হয়েছে। বিজেপি সিপিএম করেছে না, আমি বলিনি।
সেই তাদেরকে 12% সুস্থ টাকা ফেরত দিতে হবে। আগে তাদেরকে নির্বাচন করা হোক, তারা কারা, সেই নির্বাচন এখন ঠিকঠাক হয়নি। তারা কারা, এই নির্বাচনকে ঠিক করা হয়েছে হলে তো চাল আর কাকর পুরোপুরি আলাদা করে যেত, হলেই তো হাইকোর্টে দফা দফা হয়ে যেত, ভালো শিক্ষকদের চাকরি যেত না। আর ওরা বলছে যে আবার চাকরিতে বসবে। মাননীয়, আপনি এমএ পাস করেছেন না ইসলাম হিস্ট্রিতে, আপনাকে আবার এমএ পরীক্ষায় বসতে দেওয়া হবে, পাস করবেন তো? যারা আইপিএস, আইএস, ডব্লিউবিসিএস 10 বছর 15 বছর আগে যারা পাস করে চাকরি করছে, তাদেরকে আবার আইএস, আইপিএস, ডব্লিউবিসি পরীক্ষা বসতে দাও, পাস করবে? 5% পাস করতে পারবে না। এদেরকে নাকি পরীক্ষায় বসতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, যারা পাপ করলো তারা মানব হত্যার জন্য দায়ী, একটা পরিবারকে হত্যা করার জন্য দায়ী, তাদের জামিন অযোগ্য দ্বারা যাবজ্জীবন হবে, তাদের কি ফাঁসি হবে? মাননীয়, তাদেরকে নির্বাচন করুন, করে তাদেরকে একটা ব্যারিকেডের মধ্যে আনুন, নিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দিই, হাজতে তুলে দিই। আমি শোনাবো বিজেপি ন্যায় দেওয়ার জন্য সরকার কি বন্দোবস্ত করছে, কি করছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সিপিএম কে টার্গেট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সিপিএম করেছে, কি বলেছেন? তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। দেবব্রত বাবু, বিজেপি সিপিএম এই চাকরিগুলো যারা হারিয়েছে তাদের চাকরি বিজেপি সিপিএম খেয়েছে, আপনার মনে হয়? আপনি আগে বলুন আপনার উত্তর, তারপর আমি শুনবো, শুনে আপনাকে পাল্টা উত্তর দেবো। আজকে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস তামিম, মিস্টার গাঙ্গুলির খুব আনন্দের দিন। আমার মনে হয় তারা হয়তো লাড্ডু বিলোচ্ছে, আনন্দ করছে, উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে, কারণ জিতেছেন ওরা। কিন্তু হেরেছে কারা? এই সাধারণ মানুষগুলো যারা চাকরি হারিয়েছে। আমরা সমব্যথী। মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার যে রায় দিয়েছেন, আমরা সম্মান জানিয়ে বলছি, দেখুন দেশের মধ্যে এই দুর্নীতি, নিশ্চয়ই দুর্নীতি এই প্রথম নয়, এর আগে অনেক বড় বড় দুর্নীতি আমাদের দেশ দেখেছে, ব্যাপক কেলেঙ্কারি দেখেছে, যা ভারতবর্ষের মধ্যে, দেশের মধ্যে দেবব্রত রায়, পার্থ চ্যাটার্জি বিজেপি করতেন, অর্পিতা মুখার্জি বিজেপি করতেন, মানিক ভট্টাচার্য বিজেপি করতেন, শতরূপা ভট্টাচার্য বিজেপি করতেন, শ্রমিক ভট্টাচার্য বিজেপি করতেন, কল্যাণ গাঙ্গুলি বিজেপি করতেন, অশোক সাহা বিজেপি করতেন, সুবীর ভট্টাচার্য বিজেপি করতেন, শান্তি প্রসাদ সিনহা সিপিএম করতেন, প্রদীপ সিং সিপিএম করতেন, প্রসন্ন রায় সিপিএম করতেন, রঞ্জন চন্দন মন্ডল সিপিএম করতেন, আপনি চুরি করেছেন কেন? বিজেপি করতেন, বিকাশ ভট্টাচার্য আপনার আজকে আপনার লজ্জা উচিত। চুরি করে শান্তনু ব্যানার্জি কোন দল করতেন? আপনি চুরি বিজেপি করতেন না, আপনি চুরি বিজেপি করতেন। বিচার ব্যবস্থা নিয়ে আপনি চুরি করেছেন কেন? কিন্তু বিচারপতির বাড়ি থেকে আমরা 15 দিন আগে দেখেছি আপনি চুরি করেছেন, কোটি কোটি টাকা বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, আপনি কিভাবে ডিফেন্ড করছেন? কেউ গভর্নর হয়েছে, কেউ সাংসদ হয়েছে। আপনি আমার উত্তর দিন। পার্থ চ্যাটার্জির বাড়ির বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে, সেটা বিজেপি আর সিপিএম এর দায়? তার দায়, পার্থ চ্যাটার্জির দায়। পার্থ চ্যাটার্জি যে অন্যায় করেছে শাস্তি ভোগ করছে, শাস্তি ভোগ করছে, তাহলে সেই দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সিপিএম এর ঘরে কেন দিচ্ছেন? কাচের ঘরে যারা বাস, বিজেপি আর সিপিএম এর দায়, কাচের ঘরে যারা বাস করে ভিড় ছুটছে, আপনার লজ্জা উচিত। এই ব্যক্তিকে দেখুন, আমার পাশে যিনি বসে আছেন আশিস সুভাষিসদা, এই ব্যক্তিকে দেখুন, এনাদের চোখের জলের দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। ওনার এই দশা কে করার উত্তর দিন? মমতা বন্দ্যোপাধ্যায় এই দশা ওনার কে করার উত্তর দিন? বিকাশ ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন, ফিরদৌস তামিমকে জিজ্ঞেস করুন। তাই মামলা হবে না? মানে দুর্নীতি, এক সেকেন্ড দেবব্রত, এক সেকেন্ড, দুর্নীতি হলে মামলা হবে না? আপনি বলুন হ্যাঁ কিনা? দুর্নীতি হলে মামলা হবে কিনা? দুর্নীতি হলে মামলা হবে হ্যাঁ কিনা? দুর্নীতি হলে বিকাশ দুর্নীতি হলে মামলা হবে হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? দুর্নীতি হলে মামলা হবে হ্যাঁ কিনা? দুর্নীতি হলে মামলা হবে কিনা? দুর্নীতি হলে মামলা হবে, দুর্নীতি হলে মামলা হবে, নিট কেলেঙ্কারি হ্যাঁ কি অবশ্যই হবে। তাহলে হয়েছে, হয়েছে মামলা হয়েছে, তাহলে দোষ দিচ্ছেন কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে? আচ্ছা সুভাষিস বাবু বলেনি, বেশ লজ্জা হওয়া উচিত।
ওনার মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে বসে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করেছে না, উনি সবার মুখ্যমন্ত্রী না, উনি অযোগ্যদের মুখ্যমন্ত্রী। উনি ক্যাবিনেটে বসে ডিসিশন দিচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হবে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। কেন? জবাব দিন। যারা মামলা করেছে তাদের দায়। এই লজিকটা আমি প্রত্যেককে বলি, এই যে লজিকটা, যে মামলা করেছে বিকাশ রঞ্জন তাই চাকরি যাওয়ার দায় বিকাশ রঞ্জনের, মামলা করেছে এই ব্যক্তি তাই চাকরি যাওয়ার দায় ব্যক্তি। আরে মামলা হয়েছে কেন? মামলা হয়েছে কারণ দুর্নীতি হয়েছে। দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা মন্ত্রী থেকে শুরু করে ওপর থেকে নিচ পর্যন্ত। সুভাষিস বাবু বলুন, লজ্জা হওয়া উচিত দেবব্রত বাবু, আপনি ডিফেন্ড করছেন এনাকে। দেখুন সুভাষিস বাবু, যখন কিনা পার্থ চ্যাটার্জি ধরা পড়লেন তখন ফিরাদ হাকিম একটি কথা বলেছিলেন যে এই রেসপন্সিবিলিটি কালেকটিভ রেসপন্সিবিলিটি। তা কালেকটিভ রেসপন্সিবিলিটি হলে মিনিস্ট্রি অফ ইসের মধ্যে, এডুকেশনের মধ্যে প্রথম মাথা যিনি আছেন সেটা মুখ্যমন্ত্রী, যার নিচে সব মিনিস্ট্রি, তাকে তো জবাব দিতে হবে। কাজী আখতার বলছিলেন যে চাল আর কাকর মানে বসিয়ে দিয়ে এক করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকতো তাহলে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে এই দোষীদের বাঁচানোর চেষ্টা করতো না। এই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের খুঁজে বার করে বলতো আমি সেগ্রিগেট করে দিচ্ছি, কারণ আমি এই চালে কাকড় মিশিয়েছি। তা তো করেননি। যার জন্য সেই কারণেই আজকে রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন নৈতিক দায়ী নিয়ে তাকে পদত্যাগ করা উচিত। দেবব্রত বলছেন বিজেপির রাজ্যগুলোতে চুরি যোগ হচ্ছে, একদম ঠিক, ইনি স্বীকার করলেন হচ্ছে, তুমি করবে কেন? মমতা ব্যানার্জি পায়ের নিচে তো সততার প্রতীক লেখা ছিল, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ থেকে। আমি বলেন একটু বলেনি, দেবব্রত বলছি 89,000 চাকরি বাতিল করেছে এলাহাবাদ হাইকোর্ট যোগীর দুর্নীতির জন্য। কিন্তু এইখানে প্রশ্ন না, বাঙালির মনন আলাদা মনন, নন বেঙ্গলিদের মনন আলাদা মনন। তাদের চুরি দেখিয়ে তোমার চুরিকে জাস্টিফাই করো না। মমতা ব্যানার্জি সম্পর্কে এই ধারণা ছিল পশ্চিমবাংলার মানুষের যে যদি আমরা তাকে সরিয়ে, বামেদের সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনি তাহলে একটা স্বচ্ছ প্রশাসন পাবে। ভারতবর্ষের বুকে যে প্রশাসন দেখলো পশ্চিমবঙ্গের মানুষ, যে মানে এটা এক্সাম্পল, এটা কল্পনা করা যায় না যে 26,000 বাতিল হচ্ছে এবং আগামী দিনে। সুভাষিস বাবু, বিজেপি সিপিএম এর কি করে দায় হতে পারে? আমি তো বুঝতেই পারছি না লজিকটা। আমি বলি আমরা বিরোধী দলে আছি, মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, উনি শাসন ক্ষমতায়, উনি রিক্রুটমেন্ট অথরিটি, উনি কি করে বলেন বিরোধীদের দায়? আমরা যোগ্যদের নিয়ে কিছু বলি, আরে যোগ্যদের নিয়ে কিছু বলছেন না, অযোগ্যরা যা ফাঁসি হবে আপনার এসএসসি যোগ্যদের নিয়ে আপনি কাকে প্রশ্ন করছেন? কেন আদালতের প্রশ্ন করছেন? যারা মামলা করেছে তাদের প্রশ্ন করছে, আপনার লজ্জা করে না? দুর্নীতি হচ্ছে বলে মামলা হচ্ছে না, রায়গড়া থেকে টাকা গেছে। আমি একটা বাইট শোনাবো। দেবব্রত বাবু এখনই বলছিলেন না সুভাষিস বাবু যে শিক্ষামন্ত্রী তার দায়, সে দোষ করেছে, সে শাস্তি পাচ্ছে। মুখ্যমন্ত্রী আজ শিক্ষামন্ত্রীকে নিয়ে কি বলেছেন শুনবো। যে শিক্ষামন্ত্রী জেলে আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, সরি, কি বলেছেন শুনুন। আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। 2016 সালের রেকর্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেখানে আসবো আমি অব্রকে বলতে দেবো। তার আগে আমি দেবব্রত বাবুর কাছে আরো একবার যাবো। দেবব্রত বাবু, আপনি যে শিক্ষামন্ত্রী, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, আপনি বলছেন সে দোষ করেছে, সে শাস্তি পাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আপনারা আমার শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দিয়েছেন। কেন জেলে রেখে দেওয়া মানে কি? কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে বলে জেলে রাখা হয়েছে। আপনি আজ যারা মামলা করেছেন তাদের উপর দায় চাপাচ্ছেন। আপনার লজ্জা করা উচিত। সম্পূর্ণ হয়নি, তদন্ত চলছে, তদন্তের মধ্যে চলতে দিন। আজকে রায়টা কেন হয়েছে? আজকে কি অবজারভেশন হয়েছে? আজকে রাতে অবজারভেশন হয়েছে যে দুর্নীতি এত নোংরা পর্যায়ে রয়েছে, নোংরা পর্যায়ে শব্দটা ব্যবহার হচ্ছে ভিসিয়াস। অযোগ্যদের জন্য সরকার ভিসিয়াস নিউমেরিক্যাল পোস্ট, কারণ আপনারা আলাদা করতে পারেননি আলাদা করতে, কারণ এসএসসি তরফ থেকে বাইট দেওয়া হয়েছিল যে আমাদের কাছে কোনো আলাদা ইনফরমেশন নেই কে যোগ্য কে অযোগ্য। আপনার
এসএসসি সেটা বলুন। দ্রুত, তারপর আমি আপনার কাছে বলবো। সারদা মামলা হওয়ার পর কুণাল বলেছিল কালীঘাটের বাড়িতে সমস্ত টাকা রাখা আছে এবং মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি। সিবিআই তদন্ত করে একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেনি। আজকেও এই দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার ডাকেনি যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি আসুন, আপনাকে জিজ্ঞাসা করবো এই ঘটনা ঘটেছে, আপনি জানতেন না? দিনের পর দিন ঘটেছে। এবং গাইঘাটে উপেন বিশ্বাস আপনার যিনি মন্ত্রী ছিলেন তিনি বলছেন যে বাগদা থেকে বস্তায় বস্তায় করে টাকা গিয়েছে, তিনি ভিডিও করে বলেছেন। তারপরেও কেন মমতা ব্যানার্জি তাই নয়, নাকাশিপাড়ার এমএলএ মানিক ভট্টাচার্য তার কাছে সিপিএম না কংগ্রেস বলেছে যে তোমার নামে একটা চিঠি এসছে, সেই চিঠি মমতা ব্যানার্জির বাড়ি পৌঁছে গেছে। আমি অব্রর কাছে যাবো। অব্র, বিজেপি আর সিপিএম এর দায় সমস্ত চাকরি গিয়েছে, এই ভদ্রলোক আমার পাশে বসে হাওয়া করে কাঁদছেন, কারণ বিজেপি সিপিএম মামলা করেছে। আপনারা টার্গেট করছেন বাংলাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বাংলাকে টার্গেট করেছেন। দেখুন, প্রথমত তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বটতলায় ওকালতি পড়েছেন, কারণ ওনার মনে হয়েছে যে যারা আইডেন্টিফাইড 2 নম্বরই করে চাকরি পেয়েছিল তাদের নাকি টাকা ফেরত দিতে হবে না বেতনে। ওনার মনে হয়েছে উনি বটতলায় বসে ওকালতি পড়েছেন, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটা কথা বলি যে কংগ্রেসের একটা ইনডিরেক্ট বা ডিরেক্ট দায় আছে, জানেন তো? সবসময় তৃণমূল যাই করুক না কেন তাদের একটা দালালি করার। নয়তো সুভাষিস দা এই কথা কি করে মাঝখানে বলবেন না, মাঝখানে বলবেন এই অসভ্যতা করবেন না, এই অসভ্যতা করবেন না, এই অসভ্যতা করবেন না, এই অসভ্যতা একদম করবেন না, একদম করবেন না, একদম করবেন না। আমি আপনাকে দুবার বলতে দিয়েছি, সুভাষিস দা আমি আপনাকে দুবার বলতে দিয়েছি, আমি আবার আসবো আপনার কাছে। অনেকে আপনার আছে, আপনি বাতে না আমার কথাটা শুনুন। আমার বক্তব্য হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের রায়টা যদি আপনি তুলে ধরেন এবং যদি আপনারা দেখেন, এবং সুদীপ্তারা রয়েছে উনি আমাকে কোরোবোরেট করবেন, ওখানে পরিষ্কার লেখা রয়েছে যে ক্যাবিনেট মেমো গেছিল। ক্যাবিনেট মেমো কার তত্ত্বাবধানে বা কার গ্রিন সিগন্যালে গেছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যালে গেছিল। এবং ক্যাবিনেট মেমোটা কিসের জন্য? সুপার নিউমারারি পোস্ট কিন্তু ক্রিয়েট করার জন্য, যেটা দেবব্রতদা এক্ষুনি একটু আগে স্লিপ অফ টাং করেছেন, বোধহয় চেল্লাবেলিতে শোনা যায়নি ঠিক করে। উনি বলেছেন অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য সুপার নিউমারারি পোস্ট তৈরি হয়েছিল, এটা উনি বলেছেন, কিন্তু চেল্লাবেলিতে শোনা যায়নি। তাহলে বকলমে কিন্তু তৃণমূলও স্বীকার করে নিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেত্রী এই দুর্নীতির সঙ্গে জড়িত। এবার আমি কংগ্রেস যে দালালি করে তাদের উত্তরে আসি। ক্যালকাটা হাইকোর্টের রায়টা যদি আপনি দেখেন, অশিক্ষিত কংগ্রেসকে নিয়ে বেশি কথা আমি বলছি না, আমি আপনি যদি আপনি কি অসুবিধা করে যাবেন? ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টটা যদি আপনারা দেখেন, ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টটা পরিষ্কার লেখা ছিল যে সিবিআই এর এই লিবার্টি থাকবে যে ক্যাবিনেটের যে কোনো মন্ত্রীকে তারা কাস্টাডিতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবে। এবং আমাদের রাজ্য সরকার কোন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে গেছিল এটা আপনাকে বুঝতে হবে। লোকসভা ভোটের আগে এই যে ক্যালকাটা হাইকোর্টের রায়, সেটার এই ব্যাপারটার স্টে চেয়ে কিন্তু তারা দৌড়াতে দৌড়াতে গেছিল সুপ্রিম কোর্টে। তারা কিন্তু কখনোই যাদের চাকরি যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যায়নি, বরং নিজেদের বাঁচানোর জন্য গেছিল। আরেকটা কথা বলি, ধরুন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকাটা তো তৃণমূল আত্মসাৎ করেইছে, তাদেরকে আইডেন্টিফাই করার দায়িত্বটা তৃণমূলের ছিল। যদি আইডেন্টিফাইটা করে দিত, আইডেন্টিফাইটা যদি করে দিত, তাহলে আজকে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, এই ভদ্রলোক যিনি বসে আছেন, এদের মতো মানুষরা তো ডিপ্রাইভ হতেন না। বক্তব্যটা তো এই জায়গাটাতে না ক্যালকাটা হাইকোর্টে না সুপ্রিম কোর্টে, এই অকর্মণ্য এই চোর তৃণমূল সরকার আইডেন্টিফাই করেছে। বারবার জিজ্ঞেস করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে আজকে যখন মুখ্যমন্ত্রী নাটক করে বলে যে এনারা ডিপ্রেশন, সত্যি এনারা ডিপ্রেশন হবে না, কদিন আগে 23 লক্ষ পরিবার কিন্তু ওই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল। 23 লক্ষ ছাত্রছাত্রী মানে 23 লক্ষ পরিবার, মানে প্রায় 1 কোটি মানুষ ডিরেক্ট এটাতে কিন্তু অ্যাফেক্টেড। আমার বক্তব্য হচ্ছে তাহলে আজকে এনাদের যে দুরবস্থা, সেই দায় তৃণমূলের কংগ্রেসের নয় কি? বিজেপি বা অন্য কোনো দল কি বলেছিল ওই পয়সা তুলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে চাকরি বিক্রি করো?
এই বেসিক জায়গাটা এই অশিক্ষিত তৃণমূল বা এই দালাল কংগ্রেসকে আপনারা বোঝাতে পারবেন না। আমার পয়েন্ট বিষয়টা হচ্ছে এবার যখন জাজমেন্ট চলে এসেছে, আমি বলি শেষ করি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের আরে বাবা অনেক দালালি করেছে। যখন আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা চলে এসছে, যে স্টেটা ছিল অন টেকিং into custody the minister in council of West Bengal, সেই স্টেটাও কিন্তু বকলমে থাকলো না। তার মানে এবার কিন্তু সিবিআই অ্যাট লিবার্টি যারা এই দুর্নীতির মাথা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কারণ, আবার বলছি, ক্যাবিনেট মেমোটা কিন্তু পুরো ক্যাবিনেট বসে করেছিল, সেই ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি এই দুর্নীতির মাথা। আমার দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকের কাছে আসি, দ্বিতীয় অগ্নিবাণ আমার দ্বিতীয় প্রশ্ন আজকে, নিঃস্ব হাজার হাজার পরিবার পদত্যাগ কবে করবেন? যাদের দায়, যারা দোষী, যারা মাথায় বসে, যাদের এই সিচুয়েশনের জন্য যাদের রেসপন্সিবিলিটি, তারা কবে পদত্যাগ করবেন? নিঃস্ব হাজার হাজার পরিবার ফিরবো আলোচনায়। আমি প্রথমে কাজীদাকে দিয়ে শুরু করবো, প্রত্যেকের কাছে, তবে তার আগে সুদীপ্ত বাবু হাত তুলছিলেন, ছোট্ট করে আপনার পয়েন্ট। অব্র যেটা বললো পুরোটাই ঠিক, শুধু দুটো জিনিস আমি অব্রর সঙ্গে অ্যাড করতে চাই। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে পৃথকীকরণ হয়নি, কারণ প্রথম থেকে এসএসসি দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আর এই ধামাচাপা দেওয়ার জন্য পৃথকীকরণ অসম্ভব। আর সুপার নিউমানিক নিয়ে যেটা বললেন, যে ইনিশিয়ালি ডিভিশন বেঞ্চ সত্যি রায় দিয়েছিল যে যারা এই সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে, কিন্তু সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্ট এই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের উপর স্টে দেয়, কিন্তু ইনভেস্টিগেশনের উপর কোনো স্টে নেই। আর এই সুপার নিউমারিক পোস্ট নিয়ে পরবর্তী শুনানি 8ই এপ্রিল আজকের জাজমেন্টে লেখা আছে। বেশ, আমি দেখি একবার সাধারণ মানুষ কি ভাবছেন, তারপরে প্রত্যেকের কাছে যাব। আমরা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের বক্তব্য জানতে চেয়েছিলাম এই বিষয়, এবং এই দায় কার, নিজের দায় ঠেলার জন্য বিজেপি সিপিএম এর ঘাড়ে দায় চাপানো হচ্ছে কিনা, কি বলছেন সাধারণ মানুষ আমি দেখব। আমি পোল নিতে বলবো সাধারণ মানুষের বক্তব্য। প্রথমে ফেসবুক দেখাবো, ফেসবুকে কি বলছেন সাধারণ মানুষ। 90% মানুষ বলছেন বিরোধীদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা, নিজের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে, 90%। টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে কি বলছেন সাধারণ মানুষ, 75% মানুষ বলছেন নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা, 25% বলছেন না। ইউটিউবে 96% বলছেন হ্যাঁ, নিজেদের ওপর থেকে দোষ ঢাকতে এবং অন্যদের উপর দোষ চাপাতে, নিজেদের দোষ ঢাকতে এই পদ্ধতি ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2 ঘন্টায় প্রায় 1,80,000 মানুষ ভোট দিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে যদি ধরা হয়, রিপাবলিকের ওয়েবসাইটে যদি ধরা হয়। আমি যাব কাজীদার কাছে। কাজীদা, আপনি হাত তুলছিলেন, আজকে আলোচনা হচ্ছে, পলিটিক্যাল ডিবেট হচ্ছে, এই সমস্ত কিছু চলতে থাকবে, এই মানুষগুলোর কি হবে? আমি কান্নার কথা বলি, আমরা বড্ড চিৎকার করছি, ওদের নীরব কান্নাটা দেখতে চাইছি, আর কিছু না। মাননীয়াকে একটু জিজ্ঞাসা করি, মাননীয়া আপনি বলেছিলেন, মনে আছে আপনার, না ভুলে গেছেন আপনি, যে 100টা সরকারি চাকরি হলে একটা তো ঘরের লোক পাবে, অর্থাৎ ঘরের লোককে একটা দেওয়া যাবে, এটা মাননীয়া তখনই বলেছিলেন। তো ঘরের লোককে পাওয়াতে গেলে সরকারি চাকরি কি করতে হবে? সাদা খাতা জমা দিতে হবে, র্যাঙ্ক জ্যাম করতে হবে, পার্থবাবু একটা জায়গায় 99টা করে দিয়েছেন, একটা হয়তো সঠিক ছিল, উল্টো করে দিয়েছেন জাস্ট। মাননীয়া, এবার আপনাকে বলি, আপনি তো চাল আর কাঁকর বাজলেন না, চালগুলো কাঁদছে, কাঁকররাও কাঁদছে। কাঁকরদের থেকে যারা টাকা নিয়েছিল তাদের সম্পত্তিগুলো ক্রোক করে, প্রথমে তাদেরকে আইডেন্টিফাই করে, তাদের সম্পত্তি ক্রোক করে সেই ক্ষতিপূরণের টাকাটা দিতে পাবো, ভালো হয়তো। নাম্বার 1। নাম্বার 2, যারা সর্বনাশ হলো যোগ্য শিক্ষক, তাদেরকে নিয়ে আপনার সুনির্দিষ্ট বক্তব্য কি? তারা পরীক্ষা বসবে না, তারা পরীক্ষা বসে আবার নতুন করে নির্বাচিত হবে, এটা কষ্ট কল্পিত কল্পনা। আপনারা তাদের আর্থিক, তাদের পরিবার, তাদের সুরা করতে কি কি পদক্ষেপ নিচ্ছেন 26-এর ইলেকশনের আগে, ওটা দেখতে চাই। লিখন বাবু, আপনাকে আবার পরীক্ষা দিতে যদি বলা হয়, আপনার এই গোটা পরিস্থিতির দায় তো বিজেপি সিপিএম এর, বলছেন মুখ্যমন্ত্রী উনি রাজনীতি করছেন, আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি রাজনীতি বুঝি না। আপনার মতো হাজার হাজার 26,000 এবং আরো তাদের পরিবার, বৃহৎ পরিবার, সেই প্রত্যেকটা মানুষ এই পদ্ধতির মধ্যে দিয়ে আবার যেতে রাজি হবেন? সম্ভব হওয়া এটা পসিবল? কখনোই সম্ভব নয়। যখন আমি বেকার ছিলাম তখন আমার লক্ষ্য ছিল যে আমাকে একটা চাকরি পেতেই হবে, আমি সেই ধরনের পড়াশোনা করেছিলাম, সেই স্টাডি নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আমার 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে,
চাকরি পাওয়ার পর আর চাকরি পাওয়ার আগে এই দুটো সময় কিন্তু আলাদা যায়। চাকরি পাওয়ার পর প্রত্যেক মানুষ চায় যে আমি আমার পরবর্তী জীবনটা আমি কীভাবে কাটাবো, কি করব সংসারের জন্য, কি হতে পারে, এই সব ফ্যামিলি প্ল্যান থাকে, এগুলো থাকে তো। তাহলে এইগুলো করতে গিয়ে সেই মানুষটি কি সেই ধরনের তার স্টাডি থাকে না। স্কুলে পড়ানোর জন্য একরকম, আর চাকরি পাওয়ার জন্য কি হবে এরপর? কি হবে বলতে আমরা এখন তো পথে বসে গেছি, এখন তো অলরেডি আমরা পথে বসে আছি। এক, আমাদের মরণপরণ জীবন দিয়ে লড়াই করতে হবে। দুই, আমাদের যদি আইন ব্যবস্থা যদি আমাদের যেতে হবে, রিভিউ করতে হবে আইন ব্যবস্থা। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে যেখানে বলা হচ্ছে যে চাল কাকর আলাদা করা যায়নি, এই প্রসঙ্গে বলে রাখি যে ভারতবর্ষের সবথেকে বড় ইনভেস্টিগেশন সংস্থা সিবিআই, তাহলে সে তো প্রমাণ করলো, তাহলে সেটা কেন কোর্টে গ্রাহ্য হচ্ছে না? এখানে আমি প্রশ্ন করব সুদীপ্ত বাবু, চাল কাকর আলাদা সত্যি করা সম্ভব নয়। যারা যোগ্য অযোগ্য যেটা মিলেমিশে গিয়েছে, এই রাজ্য সরকার এসএসসি থেকে বলা হয়েছে সম্ভব না, হাত তুলে দেওয়া হয়েছে। আমি তো বুঝতে পারছি না, এখানে শেষ হয়ে গেল বিষয়টা, এর কোনো এই যে বলা হচ্ছে যে সিবিআই মানে ওনাদের যে সেন্টিমেন্ট, আমি ওনাদের সঙ্গে কোনো বিতর্কে বা কোনো আইনে শুধু একটা জিনিস বলতে চাইছি, ওনার দিক থেকে ওনারা হয়তো ঠিক, তবে এটাও সত্যি যে সিবিআই যে তদন্ত করেছে সেখানে সিবিআই শুধু এই স্ফিয়ারে তদন্ত করেছে যে এক্সপায়ারি প্যানেল ওয়েমার, এর বাইরেও এমন জিনিস আছে যেগুলো সিবিআই তদন্তের আওতায় ছিল। যেমন ভ্যাকেন্সি ছিল ধরুন 100টা, এসএসসি রেকমেন্ড করেছে 110টা, আবার চাকরি পেয়েছে 150টা। এই যে 100টা ভ্যাকেন্সি, চাকরি করছে 150, এই 50 জন কারা, এইটা আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল এসএসসির। এসএসসি করেনি তো দেবব্রত বাবু, এসএসসি করেনি তো। আমি আসছি, এসএসসি তো করতে পারেনি, মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব পালন করতে পারেননি, এসএসসি করতে পারেননি, শিক্ষামন্ত্রী তখন চুরি করেছেন এবং সেই দায় জেলে রয়েছেন। সমস্তটা সম্পূর্ণটা দায় তৃণমূল কংগ্রেস শাসিত এই সরকারের নাকি বিজেপি সিপিএম এর? মহামান্য সুপ্রিম কোর্ট 3 মাসের সময় দিয়েছেন, চাকরিহারারা মুখ্যমন্ত্রীর সময় চেয়েছেন। সরকারের কাছে 1 লক্ষের কাছাকাছি চাকরি রয়েছে, বলতে দিন, সময় দিন, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন, নিশ্চয়ই। আরে দরকার নেই তোমাদের, আরে শোনো, নিটের কেলেঙ্কারি হচ্ছে, নিটের কেলেঙ্কারি প্রতি বছর হচ্ছে, নিট কেলেঙ্কারি হচ্ছে ইয়ার জন্য, কিন্তু বিজেপি বসে আছে, তদন্ত হবে না তো, হবে না তো। তোমরা শোনো, বিচারপতি এই বর্ষা আছে, যতদিন থাকবে ঠিক হবে। আমার বক্তব্য, আজকে এই মানুষগুলো যারা ডিপ্রাইভ হলেন তাদের পরিবারগুলোর কি হবে বলুন তো? কি অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস দ্বারা তাদেরকে। এই পরীক্ষা তারা কেন দেবেন? এই পরীক্ষা দিতে হবে তৃণমূলের মানুষের কাছে গিয়ে এই পরীক্ষা দিতে হবে যে এত চুরি চিটিংবাজি দুর্নীতির পরে কোন মুখে তারা যায়, কোন মুখে তারা গিয়ে বলে যে তারা রাজ্য প্রশাসনে রয়েছে, এবং কোন মুখে তাহলে তারা একে ওকে তাকে দোষারোপ করে। সুপ্রিম কোর্টকে দোষারোপ করতে ছাড়েনি, এতটা নির্লজ্জ এরা। আজকে সুপ্রিম কোর্টকে দোষারোপ করতে ছাড়েনি, দ্যাট ইজ অ্যামাউন্টিং টু কন্টেম্প্ট অফ কোর্ট। দাদা, এরা এতটা অশিক্ষিত। একদম 10 সেকেন্ড টাইম দিতে পারবো। দুর্নীতি প্রমাণ হওয়ার আগে কেজরিওয়াল থেকে আরম্ভ করে হেমন্ত সোরেনকে ভেতরে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হলো। মমতা ব্যানার্জি ধরেছে, মমতা ব্যানার্জিকে কেন জিজ্ঞাসা করলো না সিবিআই? আমার অনুরোধ, এই রাজনৈতিক দোলাচলে আমাদের ফেলে আগের মতো চিবড়াবেন না। 1, 2 নম্বর বলছি, সকল আইনজীবীদের ক্ষেত্রে বলছি, এখানে সর্বদল মত নির্বিশেষে এবং আইনজীবীদের এক হয়ে যদি আমাদের এই প্যানেলটা কিভাবে বাঁচানো যায় তার সাহায্য করুন। আমি দুহাত জোড় করে ওনাদের রাজনীতির চাপে ফেলবেন না। যারা সর্বহারা সব হারিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বন্ধ করে তাদের জন্য কিছু করতে পারবেন কি? না, হয়তো পারবেন না, হয়তো সত্যি পারবেন না আপনি। তাই জন্য আপনি নিজের দায় ঝাড়ার চেষ্টা করছেন। আর ব্রাত্য বসু দেখা যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট্ট বিরতির পর কিছু দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। এমডিএইচ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।